বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক, যেখানে বড় ভূমিকা রাখছে ওভেন খাত। 2021 সালের ডিসেম্বরে বাংলাদেশ রেকর্ড $1.86 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। ফলে বুঝতেই পারছেন বাংলাদেশের রপ্তানিতে ওভেনের অবদান কতটা। স্বাধীনতার পরপর গড়ে ওঠা পোশাক শিল্প কাপড়ের জন্য শুরুর দিকে চীন, পাকিস্তান, ভারত ও ইউরোপের দেশগুলোর উপর নির্ভরশীল ছিল। কিন্তু 1990 সালের পর টেক্সটাইল খাতে শুরু হয় বিনিয়োগ। দেশের নিট কাপড়ের চাহিদার 80% দেশি মিলগুলো সরবরাহ করলেও ওভেনে এই হার মাত্র 40%। কিন্তু কেন? এ বিষয়ে জানতে আমরা কথা বলেছি এনজেড টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। বাংলাদেশের নিট সেক্টর যেভাবে এগিয়ে গিয়েছে, আমাদের ওভেন সেক্টরের গ্রোথটা ঠিক সেরকম হয়নি। তা প্যান্টের কাপড় যদি আপনারা তৈরি করেন, সেখানে 3 রকম ফাইবার থাকে। সাপোজ ভিসকোস থাকছে 25%, কটন থাকছে 50%, পলিস্টার থাকছে 25%। বাংলাদেশের যেরকম স্পিনিং মিলগুলো আছে, তারা বেসিক্যালি কটনের উপর বেস করে। এইটা একটা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে সুতোগুলো। আর ইম্পোর্ট করার ক্ষেত্রে একটা সময়ের প্রয়োজন, এই সময়টা আমাদের বায়ার দিচ্ছে না। আমরা এনজেড ফ্যাব্রিক্স আমরা ভার্টিক্যালি সেট আপ, আমরা ব্ল্যান্ড ইয়ান তৈরি করি, সেই ইয়ান থেকে আমরা উইভিং করে দেন ডাইং করে কাস্টমারকে দিচ্ছি, এবং দিন দিন তার মার্কেট শেয়ার বাড়ছে এবং বায়াররাও চাচ্ছে বাংলাদেশ থেকে নেয়ার জন্য। বর্তমানে আমরা চেষ্টা করতেছি যাতে বিভিন্ন ফাইবার কটনে না থেকে ম্যানমেড ফাইবার দিকে যাওয়ার জন্য, এবং কাস্টমারেরও প্রচুর ডিমান্ড আছে। আমরা মনে করি নেক্সট 3-4-5 বছরের মধ্যে বাংলাদেশ ম্যানমেড ফাইবারও তাদের অবদান রাখতে পারবে পৃথিবীর বুকে। রপ্তানির উপযোগী কাপড় তৈরির জন্য মানসম্পন্ন পণ্য উৎপাদন খুবই জরুরি একটা বিষয়। কিন্তু এই মান ধরে রাখাটা বেশ চ্যালেঞ্জিং, কারণ কাপড় উৎপাদনে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সারা বিশ্বের ক্রেতারাই এখন কারখানার কর্মপরিবেশ নিয়ে খুবই সচেতন, বিশেষ করে পরিবেশ ইস্যুতে। ফলে প্রশ্ন হলো, পরিবেশের জন্য ক্ষতিকর এই শিল্পের রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ কতটা এগিয়েছে, আর বিনিয়োগকারীরাই বা কি ভাবছেন এই শিল্প নিয়ে। ওভেন ফ্যাক্টরির ক্ষেত্রে আসলে ইটিবি প্ল্যান একটা ভাইটাল রোল। বর্তমানে আমরা মেমব্রেন বেস ইটিবি প্ল্যান বসিয়েছি, যেটা বায়োলজিক্যাল প্ল্যান মেমব্রেন, এবং ভবিষ্যতে এখান থেকে আমরা রিসাইকেল ওয়াটার ইউজ করতে পারবো, যাতে কম পরিমাণ পানিতে আমরা বেশি উৎপাদন করতে পারি। আর ইটিবি বর্তমানে একটা ভাইটাল রোল পুরো পৃথিবীতে আপনারা জানেন, এবং বাংলাদেশে প্রচুর ফ্যাক্টরি ইটিবি নিয়ে R&D করতেছে, এবং পৃথিবীর সমস্ত ইটিবি ম্যানুফ্যাকচার কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, কারণ বাংলাদেশ একটা বড় মার্কেট তাদের জন্য, তাদের R&D করার জন্য। এবং ভবিষ্যতে জিরো ডিসচার্জ ওয়াটারে আমরা চলে যাব, সেই দিকে আমরা যাচ্ছি। স্বাধীনতার পরও দেশের প্রধান শিল্প প্রতিষ্ঠান ছিল পাটকল। ধীরে ধীরে নানা ধরনের শিল্প গড়ে উঠেছে। টেক্সটাইল মিল এখন দেশের অন্যতম প্রধান শিল্প প্রতিষ্ঠান। ডেনিম, নিট কিংবা ওভেন সব ধরনের টেক্সটাইল মিল উৎপাদনে রয়েছে। কিন্তু এই ধরনের শিল্প প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে চ্যালেঞ্জও অনেক। ওভেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন, তার সক্ষমতা অর্জন করা একটা কঠিন ভাব। একটা ওভেন টেক্সটাইল ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং মিল, আপনার উইভিং, ডাইং, প্রিন্টিংয়ের প্রয়োজন। এতে আপনার 400 কোটি টাকা সমপরিমাণ বিনিয়োগ দরকার, যেটা একত্রে জোগাড় করাটা একটা চ্যালেঞ্জিং পার্ট। পাওয়ার অ্যাভেলেবিলিটি, কারণ আপনারা জানেন যে উইভিং ডাইংয়ের ক্ষেত্রে, বিশেষ করে উইভিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি আমরা এয়ার জেট ইউজ করি, যেখানে একটা প্রচুর পরিমাণ পাওয়ার কনজামশন হয়। ওভেন কাপড় করার ক্ষেত্রে আমাদের মাল্টি ফাইবার ইউজ হচ্ছে, যেরকম পলিস্টার, ভিসকোস, মোডাল, টেন্সেল, এরকম সুতোগুলোর প্রয়োজন, যেগুলো গত 2-3 বছর যাবৎ বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে। আপনারা জানেন এই যে ভার্টিক্যাল সেট আপ, যদি র মেটেরিয়াল আমরা দ্রুত আনতে না পারি, সেক্ষেত্রে আমরা আমাদের বাজার হারাই। ওভেন কাপড় উৎপাদনে এগিয়ে যাচ্ছে দেশ, গড়ে উঠছে নতুন নতুন মিল। কিন্তু কিভাবে তৈরি করা হয় এই কাপড়, তা দেখার জন্য আমরা ঘুরে এসেছি নারায়ণগঞ্জের ভুলতায় অবস্থিত এনজেড ফেব্রিক ইন্ডাস্ট্রি।
দেখার চেষ্টা করেছি কিভাবে কাপড় তৈরি করা হয়। সর্বপ্রথমে আমাদের মার্কেটিং টিম মার্কেট থেকে সোয়াস সংগ্রহ করে বাইরের কাছ থেকে, তারপর ওনারা এটা দেয় হলো আমাদের R&D ডিভিশনকে। R&D ডিভিশন ওই কাপড়ের গঠন প্রণালী অনুযায়ী একটা স্যাম্পল তৈরি করে। ওই স্যাম্পল যখন অ্যাপ্রুভাল পায়, তারপর ওই মার্কেটিং টিম আবার আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টকে তার প্রোডাকশন ডেলিভারি ডেট অনুযায়ী প্রোডাকশন করার জন্য কাপড়টা পাঠায়। আর প্ল্যানিং ডিপার্টমেন্ট তার প্রোডাকশন ডেট অনুযায়ী প্ল্যান তৈরি করে। ওই প্ল্যান তৈরি করার পরে তারা যখন এখানে পাঠায় ওয়ার্পিংয়ে, সর্বপ্রথম কাপড়ের দুইটা পার্ট, একটা ওয়ার্প একটা ওয়েব, এই জায়গায় ওয়ার্পিং করা হয়। তো ওয়ার্পিং টোটাল ইঞ্চের উপরে নির্ভর করে। ধরেন একটা কাপড়ের টোটাল ইঞ্চ আছে 7600 তার, 7600 সুতা। ওই 7600 সুতা অনুসারে এই জায়গায় বিম তৈরি করি ওয়ার্পিং মেশিনে। আমাদের সর্বোচ্চ ক্যাপাসিটি আছে 1000। ধরেন 7600 সুতাকে আমরা 12টা বিমে উইন্ডিং করে নিতেছি। 12টা বিমে উইন্ডিং হওয়ার পরে আমরা এটাকে সাইজিং করার জন্য সাইজিংয়ের কিলিং মেশিনে পাঠাই। ওয়ার্পিং শেষ হওয়ার পরে ওই 12টা বিম আমরা সাইজিংয়ের টিলে লুট দেই। লুট দেওয়ার পরে ওই সুতাগুলোর মধ্যে আমরা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে শক্ত করার জন্য মার ব্যবহার করি। এবং ওই 12টা বিমের বিমকে আমরা একটা বিমে নিয়ে যাই। একটা বিমে নেওয়ার পর যখন বিমটা ফুল কমপ্লিট হয়, মার দেওয়া কমপ্লিট হয়, তখন আমরা এটা উইভিং সেকশনে ড্রয়িংয়ের জন্য পাঠাই। ড্রয়িংয়ে কী করা হয়, প্রত্যেকটা সুতাকে আলাদা আলাদাভাবে হিল ফ্রেমে ঢুকানো হয় কাপড় বানানোর জন্য। তারপর ড্রয়িং কমপ্লিট হওয়ার পর, ডিজাইন অনুসারে ড্রয়িং কমপ্লিট হওয়ার পর আমরা লুপে গ্যাটিং করি। তারপর লুমে কাপড়টা তৈরি হয়। আমাদের লুমের সর্বোচ্চ ক্যাপাসিটি প্রোডাকশন 1100 RPM। আমাদের পার ডে প্রোডাকশন আছে 80,000। তারপর কাপড় তৈরি হওয়ার পর আমাদের ইন্সপেকশন হয়। ইন্সপেকশন হওয়ার পর আমরা এটা ডাইংয়ে সরাসরি ডেলিভারি দিই। কাস্টমার অর্ডার অনুযায়ী গ্রে ফেব্রিক উইভিং কমপ্লিট হওয়ার পরে আমরা প্রথমে সিনজিং ডিসাইজিং মেশিনে ফেব্রিকটা প্রোগ্রাম অনুযায়ী নিয়ে আসি। তারপর সিনজিং ডিসাইজিং কমপ্লিট করি। সিনজিং ডিসাইজিংয়ে কমপ্লিট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রে ফেব্রিক্সের ভিতরে যে সাইজিং ম্যাটেরিয়াল আছে, ইমপিউরিটিস আছে, হেভি ম্যাটেরিয়াল আছে, এগুলো রিমুভ করার জন্যে। সিনজিং ডিসাইজিং করার পর এটাকে 10 to 12 আওয়ার্স রোটেশনে টাইম দিতে হয়। 10-12 আওয়ার্স রোটেশন টাইমের পরে এটাকে হোয়াইট করার জন্য আমরা ব্লিচিং মেশিনে নিয়ে আসি। ব্লিচিং মেশিনের উদ্দেশ্যটা হচ্ছে কাপড়কে হোয়াইট করা, আর ফেব্রিকের ভিতরে ইমপিউরিটিস আউট করে দূর করে এটাকে হোয়াইটনেস, ইয়েলোনেস, অ্যাবজর্বেন্সি, সাইজ মেটেরিয়াল আছে কিনা একে সঠিকভাবে নির্ণয় করা।
আমাদের প্রতিটা মেশিনের স্টেপের পরে আমাদের অনলাইন কিউসি আছে, যারা এই ফেব্রিকগুলো কালেকশন করে ল্যাবে টেস্ট করবে যে প্রপার সিনজিন রিসাইজিং, প্রপার ব্লিচিং হচ্ছে কি না। তারপরে পরের স্টেপে আমরা ফেব্রিকটাকে নিয়ে যাই মার্সারাইজ মেশিনে। মার্সারাইজ মেশিনে সম্পূর্ণ এখানে অ্যালকালি মিডিয়া কস্টিক সোডা দিয়ে ট্রিটমেন্ট করি। ফলে কারণটা হচ্ছে আমরা ফেব্রিকটাকে লাস্টার করার জন্যে, ফেব্রিক স্ট্রেংথ বাড়ানোর জন্যে এবং ইভেন ডাইং করার জন্যে। মার্সারাইজের পরে ফেব্রিকটাকে আমরা নিয়ে যাই ডাইং মেশিনে। আমাদের দুইটা ডাইং রেঞ্জ আছে, একটা হচ্ছে কোল্ড প্যাড ব্যাস ডাইং, সাধারণত ডার্ক কালারগুলো রেড কালার বা নেভি কালার, ব্ল্যাক কালারগুলো আমরা কোল্ড প্যাড ব্যাস ডাইং মেশিনে ডাইং করি। তারপর এটাকে ওয়াশ করি। ওয়াশ করার পরে এটা আবার কিউসি অনলাইন কিউসি পিপল আছে যারা স্যাম্পল কালেকশন করবে, কালেকশন করে এটাকে টেস্ট করবে অ্যাজ পার কাস্টমার অ্যাপ্রুভাল অনুযায়ী ঠিক আছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, কালার ফিক্সেশন ঠিক আছে কিনা, এটা তারপরে ফিনিশিংয়ে ট্রান্সফার করবে। আমাদের আর একটা ডাইং রেঞ্জ আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাইং রেঞ্জ বা সিডিআর প্রসেস। আমরা পার ডে 50,000 মিটার আমরা ডাইং করতে পারি। এখানে প্যাড ড্রাই থার্মোসল করার পরে তারপরে কালারটাকে ফিক্স করি প্যাড ড্রাই প্যাড স্টিম মেশিনে। প্যাড ড্রাই প্যাড স্টিম মেশিনের উদ্দেশ্যটা হচ্ছে কালারটাকে ফিক্স করা এবং কালার ফাস্টনেস যাতে ঠিক থাকে। এখানে কালার গার্মেন্টসটা ওয়াশ করার পর, ফেব্রিক ওয়াশ করার পর এখানে কালারটা যাতে ওয়াশ আউট না হয় এটা ইনশিওর করার জন্য এখানে অ্যালকালির মাধ্যমে কালারটাকে ফিক্স করি। প্যাড স্টিম হওয়ার পরে ফেব্রিকটাকে অনলাইন কোয়ালিটি বা ল্যাব এগুলো টেস্ট করে, এর পারফরমেন্স টেস্ট করে এবং কেমিক্যাল সেট করে, ফিনিশিং কেমিক্যাল সেট করে। এখানে হ্যান্ডফিল আছে, টিয়ার আছে, টেনজেল আছে, ফেব্রিক স্মুথনেস আছে, এগুলো টেস্ট করে আমাদের অনলাইন সেলে পিপুলে যারা আছে তা কোয়ালিটি ইনশিওর করে এবং রেসিপি হ্যান্ড ওভার করে ফিনিশিংয়ের ইনচার্জের কাছে। ওয়েট প্রসেসিংয়ে সর্বশেষ ধাপ হলো ফিনিশিং স্টেজ। ফিনিশিং স্টেজে আমরা দুই ধরনের ফিনিশ হয়, একটা হলো মেকানিক্যাল ফিনিশ আর একটা হলো কেমিক্যাল ফিনিশ। নর্মালি মেকানিক্যাল ফিনিশ বলতে আমরা বুঝি পিস ফিনিশ, অ্যারো ফিনিশ, হিট সেটিং এবং সানপোরাইজিং। নর্মালি কেমিক্যাল ফিনিশ বলতে আমরা বুঝি সফট ফিনিশ, রিঙ্কেল ফ্রি, ওয়াটার রিপ্লেন ইত্যাদি। সো আমরা আপনার একটা শেড ডাইং করার পরে আমাদের কিউসি টিম সব কিছু চেক করে যখন ডাইংয়ের মানে ফিনিশিংয়ের জন্য উপযোগী অ্যাপ্রুভ দেয়, তখন আমরা কি করি, ফিনিশিং কিউসি রিসিপি অনুযায়ী আমরা ওই কাপড়টা প্রথমে একটা ট্রায়াল দিই। এরপরে ট্রায়াল হওয়ার পরে সেই কাপড়টা আমরা ফিনিশিংয়ে স্টার্ট করি। নর্মালি আমরা ফিনিশিংয়ের মধ্যে স্কোর ঠিক করি, বোয়িং ঠিক করি মালোর মাধ্যমে, এবং হিট সেটে নর্মালি ল্যাকড়া কাপড়গুলোতে আমাদের হিট সেট করা লাগে অ্যাজ পার ওয়েব সিঙ্কেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এরপর আমরা চলে যাই আমরা ফিনিশিং সানপোরাইজিংয়ে। তো সানপোরাইজিংয়ে যাওয়ার পরে আমরা কি করি, চেক করি সানপোরাইজিংয়ে আমরা নর্মালি সিঙ্কেজটা কন্ট্রোল করি ওয়ার্প এবং ওয়েবটের। এই ক্ষেত্রে আমাদের উইথড্র আমরা ফিক্সড করি। এরপরে যখন আমরা সানপোরাইজিং হয়ে যায় সেই কাপড়টা আমরা কি করি, ল্যাবে পাঠাই ফাইনাল টেস্টের জন্যে। এরপরে ল্যাবে অনলাইন টিম আমাদের সমস্ত প্যারামিটার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী টিআর, টেনজেল, উইথ, জিএসএম এভরিথিং চেক করার পরে যখন মনে করে যে সেটা সব কিছু ওকে আছে, এরপরে পাঠাই ইনস্পেকশনে।
আফটার ইনস্পেকশনে আসার পরে আমরা কি করি, প্রতিটা কাপড় 4 পয়েন্ট সিস্টেমে চেক করি, রোল টু রোল, এবং চেক করার পরে হেড অ্যান্ড এবং টেল নিয়ে আমরা কি করি, গ্রেডিং করি। নর্মালি A B C D আমরা গ্রেড করি, এরপরে আমরা কি করি, গ্রেডিংয়ের পরে আমরা স্টোরে হ্যান্ড ওভার করি। বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি দিন দিন বেড়েই চলেছে, সেই সাথে গড়ে উঠেছে নতুন নতুন কাপড়ের মিল। এগুলোর ভবিষ্যৎ কি? আগামী দিনে কোথায় যাবে দেশের টেক্সটাইল খাত? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বর্তমানে আমাদের যা এক্সপোর্ট আছে ওভেন ইন্ডাস্ট্রিতে, তার 40% ফ্যাব্রিক বাংলাদেশ থেকে উৎপাদিত হয়, 60% ফ্যাব্রিক কিন্তু বিদেশ থেকে আমদানি নির্ভর এখনও। আমরা যদি টেক্সটাইল ওভেন ইন্ডাস্ট্রিতে আরও প্রোডাকশন বাড়াই, তারপরও আমাদের ঘাটতি রয়ে যাবে। আমাদের যদি অল টুগেদার 2 কোটি মিটার এই মুহূর্তে ওভেন ফ্যাব্রিক্স প্রোডাকশন হয় বাংলাদেশে ফর বটম, আরও 4 কোটি মিটার কিন্তু বর্তমানে আমদানি হচ্ছে, তার মানে এখানে ঘাটতি রয়েছে। আমরা যদি প্রোডাকশন বাড়াই আরও, তারপর আমাদের ইনপুট, আমাদের মার্কেট শর্ট নেই বর্তমানে। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রির যদি গ্রোথ, আমাদের এক্সপোর্ট গ্রোথ যদি 10% হয় প্রতি বছর, তাহলে আপনারা দেখবেন 6 কোটি মিটারের পার মান্থ একটা রিকোয়ারমেন্ট কিন্তু আমার রয়ে গেছে, যেখানে মাত্র আমার সক্ষমতা 2 কোটি মিটার ওভেনের ক্ষেত্রে। তো সেজন্য এই সেক্টরে ইনভেস্টমেন্ট করার প্রচুর জায়গা রয়েছে, প্রচুর ডিমান্ড রয়েছে, এবং সামনের দিন এটা কিন্তু বাড়বে আরও। কারণ বাংলাদেশ এখন শুধু কটনের নির্ভরশীলতা নেই, বাংলাদেশ পলিস্টার, ফিলামেন্ট, স্পোর্টস ওয়্যার, বিভিন্ন দোরপান কিন্তু খুলে গেছে, এবং টেকনিক্যাল ফ্যাব্রিকও আমরা তৈরি করছি, যেমন ওয়াটার রিপ্লেন্ট, ফায়ার প্রুফ, ওয়াটারপ্রুফ, এরকম ফ্যাব্রিকগুলো কিন্তু আমাদের ডিমান্ড বাড়তেছে দিন দিন। সেদিন হয়তো দূরে নয় যেদিন তুলার কাপড়ের পাশাপাশি কৃত্রিম তন্তুর কাপড়ের মিলও গড়ে উঠবে বাংলাদেশে, আর দেশের কাপড়ের চাহিদার বেশিরভাগই সরবরাহ করতে পারবে দেশীয় মিলগুলোই। সারা বিশ্বে আরও দাপটের সঙ্গে ছড়িয়ে পড়বে বাংলাদেশের সুনাম।